কিছুক্ষণের মধ্যেই আবার সেই ঝাঁকুনিটা জানলায় এবং একটু বেশ জোরে দিয়ে ঝাঁকুনিটা যেটা জানালো আর কি। তখন একটা অদ্ভুত রকমের ফিলিংস কাকুর মধ্যে আসলো। কাকুর মনে হলো যে তাকে ঘিরে যেন অসংখ্য মানুষজন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে কাকু রিয়েলাইজ করলো যে পড়ার সাথে সাথেই মনে হলো তার বুকের উপরে যেন ওই মহিলাটা চেপে বসেছে এবং মহিলার মুখটা একটু কেন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। Welcome to a brand new episode of Exphere. আজকে আমি অরিন্দম, আমি অরুণিমা আপনাদেরকে আমন্ত্রণ জানাই। ওয়েলকাম। সো এক্সপিয়ারে এই এপিসোডে আমরা বিফোর উই মুভ অন টু আওয়ার গেস্ট যে আজকে আমাদের সঙ্গে আছে, আমাদেরকে তার জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, তার কাছে যাওয়ার আগে তার সঙ্গে পরিচয় করাবো আমি, কিন্তু তার আগে আমি একটা কথা শুধু অরুণিমার থেকে জানতে চাই যে এই যে এক্সপিয়ার নিয়ে আমরা শুরু করছি, হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট, বা আমরা কি করতে চাচ্ছি? আমাদের এই যে জীবনের ধরো নানান ধরনের অলৌকিক ঘটনাগুলো থাকে যেগুলোর সাধারণত আমরা সেরকমভাবে ব্যাখ্যা পাই না, সেই ঘটনাগুলোকে যদি সবার সামনে তুলে ধরা যায় অবশ্যই সেটা আনন্দদায়ক দিক হিসেবেই। ওয়ান্ডারফুল। সো এটাই হচ্ছে আমাদের নোশন অফ দিস পার্টিকুলার সিরিজ এক্সপিয়ার। এবার বলি আমাদের যে গেস্ট আছে আজকে আমাদের সঙ্গে, দেবাশিস ভট্টাচার্য। তিনি একজন প্রফেশন হিসাবে একজন টিচার, আর বাকিটা আমার সঙ্গে দেবাশিসের তেমনভাবে খুব একটা যে পরিচয় আছে তা নয়। আজকে আপনাদের সঙ্গে আমিও আজকে দেবাশিসের সঙ্গে একটা পরিচয় সেরে নেব। প্রথমে দেবাশিস, ওয়েলকাম টু আওয়ার শো এক্সপিয়ার। কেমন লাগছে? একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আর আছো কেমন আগে বলো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো আছি। তো এই এক্সপিয়ার আমাদের যে শো কন্টেন্ট যেটা আছে আর কি, সেটার সম্বন্ধে তো তোমাকে একটু হলেও আমরা বলেছি। তো বিফোর উই মুভ অন টু ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার সম্পর্কে একটা বল, মানে কিছু জানতে চাই। মানে এই যে তুমি একজন টিচার, সো how is your work life? How do you maintain it? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখতাম হয়তো যে কোনোভাবে এই প্রফেশনটার সাথে আসবো আর কি। তো আই এম লাকি দ্যাট যে আমি এখানে অ্যাকচুয়ালি আই গট দ্য অপরচুনিটি টু সার্ভ দেম। আর কতদিন ধরে তুমি এই প্রফেশনে আছো অ্যাজ আ স্কুল টিচার? নিয়ার অ্যাবাউট 12 years. 12 years, ওয়ান্ডারফুল। সো আমরা এক্সপিয়ারে মুভ করার আগে, মানে তোমার এক্সপিরিয়েন্সে যাওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কি এই ভূত বা অলৌকিক এই সাবজেক্টটাতে কি বিলিভ করো? একদম, আমিও এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। প্রথমত বলি যে বিজ্ঞানের ছাত্র হিসাবে মন মানতে চায় না। আচ্ছা, ঠিক আছে, তাও হয়তো কোনো কোনো জায়গায় একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। তো সেখান থেকে মনের কোঠায় কোনো সময় প্রশ্ন জাগে, আবার কোনো সময় সেটাকে হয়তো ওই বিজ্ঞান দিয়েই সেটাকে দমিয়ে দিতে হয়। ঠিক আছে। সো আমি আর বেশি বক বক না করে আই উইল মুভ অন টু ইয়োর এক্সপিরিয়েন্স। ওকে, সো প্লিজ গো অন, দ্য শো ইজ অল ইয়োর্স। আচ্ছা, আজকের যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, আমি আশ্রমপাড়ায় থাকাকালীন আমার পাশের এক কাকুর সাথে পরিচয় হয়। সেই কাকু কর্মসূত্রে শিলিগুড়িতে আসে, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করত। তো আমাদের পাশেই ভাড়া নিয়ে থাকতো সে। এবার ঘটনার সূত্রপাতটা এক জায়গায় যে একদিন আমরা হঠাৎ করে একটু ক্যাওয়াজ শুনতে পারলাম পাশের বাড়িতে। কি কারণে যে না, শুনছি যে বেশ কিছুদিন ধরে ওই একজন ভাড়াটিয়া সারা রাত ধরে লাইট জ্বালিয়ে রাখছে, ইভেন দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রাখছে।
কি ব্যাপার। তো সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করাতে বাড়িওয়ালা যেটা জানালো যে বাড়িওয়ালার এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, কেন সেদিন এরকমভাবে লাইট জ্বালিয়ে রাখছে। তো এই কেওয়াজটা কি, এই সূত্রেই কাকুর সাথে ঘটনাচক্রের একটা পরিচয়। এবার আস্তে আস্তে সেই পরিচয় যখন আগালো, তারপরে আমি কাকুর সাথে এই বিষয়টা নিয়ে একদিন একটু আলোচনা করতে চাইলাম যে কেন এরকমভাবে আপনি এইভাবে লাইট জ্বালিয়ে রাখেন, এটার পিছনে কারণটা কি। তো তখন কাকু তার একটা অভিজ্ঞতা শেয়ার করলো, যেটা প্রথমত আমি যেহেতু বললাম যে আমি সায়েন্সের স্টুডেন্ট মানতে চাই না কোনোভাবে, কিন্তু যেহেতু মানে কাকুও সায়েন্সেরই স্টুডেন্ট অবভিয়াসলি, তো এবার যেহেতু সে তার অভিজ্ঞতাটা বললো, কিছুটা হলেও আমাকে বিচলিত করেছিল ঘটনাটা। কর্মসূত্রে কাকুর প্রথম পোস্টিং হয় সুন্দরবনে। এবার সেই সুন্দরবনে ফরেস্ট ডিপার্টমেন্টে ছিল। এবার সেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছুটা কাজ দূরেই ওই একটা ঘর ভাড়া নিয়ে কাকু থাকতে শুরু করে আর কি। তো যেখানে ভাড়া থাকতো সেখানে আরও বেশ কিছু ঘর ভাড়া ছিল, আর পাশের একটা দোতলা ছিল যেখানটায় বাড়িওয়ালারা থাকতো। আচ্ছা। আর কাকুদের ঘরটা মোটামুটি ওই একটা টিনের সেট করা ছিল, একটা অ্যাটাচ বাথরুম, আগেকার দিনের পরিকাঠামো যেরকম হয় আর কি জেনারেলি। কি একাই থাকতেন? হ্যাঁ, উনি একাই থাকতেন, এবং সেটা কাকুর কর্মজীবনের একদম প্রথম দিকের। আচ্ছা, বয়সটাও হয়তো খুব কম, মানে কিরকম নিয়ার অ্যাবাউট এটা অ্যাবাউট 80s-এর কাছাকাছি, 80-85-এর কাছাকাছি। হ্যাঁ। এবার তো তখন ঘটনাটা যেটা জানায় আর কি, যে এবার ভাড়া থাকাকালীন ওখানে বেশ কিছুদিন ঠিক নর্মালি চলছিল সব কিছু। একদিন রাত্রে কাকুর একটা অন্য রকমের অভিজ্ঞতা হয়। কাকু যেটা জানালো আর কি, বা শেয়ার করলো, প্রথমত একটু ইতস্তত বোধ করছিল এটা বলার ক্ষেত্রে। হয়তো কোনো সময় দেখলাম যে বলার সময় তার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে ব্যাপারটা একটু ট্রিগার করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখে মুখে কোনো সময় একটা আতঙ্কের ছাপও চলে আসছিল। যাই হোক, আমিও সেই আগ্রহ নিয়ে ঘটনাটা যার জন্য আরেকটু বেশি করে শুনতে চাইলাম আর কি। একদমই তাই, একদমই তাই। তো এবার যখন ঘটনাটা বললো যে একদিন রাতে কাকু জেনারেলি ওই অফিস থেকে এসে যাই হোক নিজেই রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতো, করে টোরে শুতে। তখন তো আর এখনকার মতন আমাদের যেমন মোবাইল একটা টাইম পাসের অনেকটা জায়গা সেই সময় তো আর সেটা ছিল না। তো বই টই পড়াশোনা করতো আর কি, করে টোরে এবার রাতের দিকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তো। তো হঠাৎ করে দেখা যায় একদিন, সেদিন রাতে মোটামুটি 12টার আশেপাশে কাকু শুয়ে পড়েছে, হঠাৎ করে জানলা নক করার একটা আওয়াজ পায়। তো প্রথমত কাকু সেটাকে গুরুত্ব দেয়নি খুব একটা। তারপরে সেকেন্ড টাইম আবার ওরকম হলো, এক্ষেত্রেও কাকুর কোনো রেসপন্স ছিল না। কিন্তু একটু সময় অন্তর এই নক করার ব্যাপারটা একটু বাড়তে থাকে। বেশ ভালো রকমের জানলাটাকে ঝাঁকানো হয় প্রথমবার, দ্বিতীয়বার আরেকটু জোরে ঝাঁকানো হয়। এবার কাকু কৌতূহলবশত যে কী ব্যাপারটা, বাইরের থেকে কেউ আসছে নাকি, কারণ এখানে তো অনেক ভাড়াটিয়াই থাকে। তো কাকু বাইরে মানে বিছানা ছেড়ে উঠে জানলাটা যখন খোলে প্রথমত, তো বাইরে কাউকে দেখতে পায় না। কী ব্যাপার, আর এটা সময়কালটা এমনও ছিল যে একটু শীতকাল ভাব, তো সুতরাং সেখানে একটু কুয়াশারও ব্যাপারটা ছিল, সেখানে কাউকে খুব একটা বাইরে দেখাও যাচ্ছে না। এবার ঠিক আছে, জানালা বন্ধ করে আবার যথারীতি গিয়ে বিছানায় শুয়ে পড়লো। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই আবার সেই ঝাঁকুনিটা জানলায়, এবং একটু বেশ জোরে দিয়ে ঝাঁকুনিটা যেটা জানালো আর কি। তারপরে কাকু একটু, যেহেতু ওখানে একাই ছিল, এবার একটু হলেও মানে ভয় কাজ করছিল, স্বাভাবিকভাবে এটা কাজ করে যেটা জেনারেলি। এবার যথারীতি হাতের পাশে একটা লাঠি বা কিছু একটা ছিল, যেটা নিয়ে ভাবলো যে দেখি বাইরের আওয়াজটা কিসের জন্য হচ্ছে, কেই বা এটাকে নক করছে। তো লাঠিটা নিয়ে দরজা খুলে যথারীতি বেরোলো, বেরিয়ে কাউকে দেখতে পারলো না।
অ্যাকচুয়ালি কাকুর আশেপাশের থেকে মানে কিছুটা দূরে আর একটা ওই একই রকমের টিনের ঘর, যেখানে আরও অন্য ভাড়াটিয়া থাকতো। আবার কিছুটা দূরে আগেকার দিনে যেরকম হয় আর কি জেনারেলি, যে একটা অনেকটা জায়গা জুড়ে একজন হয়তো বাড়ির মালিক 4-5টা ঘর করে রেখেছে, সেখানে ভাড়া দিয়ে রাখছে, একটা বাড়ির মধ্যে অনেকগুলো ভাড়ার ব্যবস্থা। এবার কাকুর ঠিক যে ঘরটা ছিল তার ঠিক উল্টো দিকে, কিছুটা দূরে উল্টো দিকেই একই রকমের একটা ঘর ছিল। এবার কাকু আসার পরের থেকেই দেখতো যে ওই ঘরটা বন্ধ, ওই ঘরটা তালা মারা, কেউ থাকে না, হয়তো ভাবতো যে বা এই ঘরে কেউ ভাড়াটিয়ার নেই। তো এবার কাকু যখন ঘর থেকে বেরোলো, ঘর থেকে বেরোনোর পরে যথারীতি কাউকে দেখছে না, একটু আশঙ্কা জাগলো মনের মধ্যে যে তাহলে এই আওয়াজটা কোথার থেকে আসছে, কে এইভাবে জানলাটা ঝাঁকুনি দিচ্ছে। তো হাতে একটা টর্চ নিয়ে বেরিয়েছিল কাকু ঘর থেকে বেরোনোর সময়। এবার বেশ কিছুক্ষণ টর্চের আলো চারিদিকে মারলো, কাউকেই দেখতে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই ওই যে কাকুর উল্টো দিকে যে ঘরটা ছিল, যেটা দীর্ঘদিন কাকু ওই বন্ধ অবস্থাতেই দেখে আসছে, সেই ঘরের দিকে যখন টর্চের আলোটা পড়লো, হঠাৎ করে সেই ঘরের জানলার দিকে মনে হলো একটা মুখ ভেসে আসছে কাকুর। তো আরেকটু কাকু আগ্রহ নিয়ে একটু সামনে আগিয়ে গিয়ে টর্চটা আরেকটু ফেললো, দেখলো ওটার জানলায় একজন মহিলা, তার ওই বারান্দাটায় একটু আলো জ্বলছে, আর ওই জানলা থেকে একটা মহিলা একটু একজনকে দেখা যাচ্ছে আর কি। তো মহিলাটাই কাকুকে হঠাৎ করে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকেই খুঁজছিলেন? কাকু একটু ইতস্তত বোধ করে, মানে ঠিক বুঝলাম না। তখন মহিলাটা বলল, না মানে মনে হলো আপনি কাউকে খুঁজছেন, তা সেই জন্যই আমি বললাম আপনি কি আমাকেই খুঁজছিলেন, মানে আমি আপনার জানলাটা ঝাঁকুনি দিয়েছিলাম। বললো আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আসলে এই জানলার ঝাঁকুনিটা শুনেই বেরোলাম আর কি। যে বললো হ্যাঁ আমি ঝাঁকুনি দিচ্ছিলাম, তার কারণ আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, দেখুন না একদম অন্ধকার হয়ে আছে। আর যে বাড়িওয়ালা কাকু কাকিমা ওরা তো একটু বয়স্ক মানুষ, সেই জন্য আর ওনাদের এই সময় ডিস্টার্ব করছি না। তো আপনাকে ভাবলাম যে কাছাকাছি আপনি আছেন, সেই জন্য আপনাকে একটু কষ্ট দিলাম, আপনি যদি একটু কাইন্ডলি আমার এই ঘরের একটু বাল্বটা লাগিয়ে দিন। তো কাকু দেখলো যে একটি অল্প বয়স্ক মহিলা এইভাবে হঠাৎ করে আছে, হয়তো আগে পরিচয় হয়নি কাকুর সাথে, কিন্তু একজন যেহেতু এইভাবে একটু সাহায্য চাইছে, সেক্ষেত্রে ওটা অস্বীকার করাটা কাকুর কাছে খুব একটা ভালো মনে হলো না। সে কাকু রাজি হয়ে গেল, বলল না ঠিক আছে নিশ্চয়ই আমি আসছি। তো হাতে টর্চটা নিয়ে ওই লাঠিটা ফেলে ওখানেই টর্চটা নিয়ে আসলো, এসে ঘরের ভিতরে প্রবেশ করলো, দেখলো একদম পুরো অন্ধকার, ঘরটা কিছুই নেই। তো বললো যে হ্যাঁ কোথায় লাইটটা আমাকে লাগাতে হবে বলুন। তো আগেকার দিনে তো জেনারেলি ওই যে হলুদ বাল্বগুলো যেগুলো আমরা জানি আর কি, সেই বাল্বগুলো ওই বারান্দায় একটা ছোট্ট মতন জ্বলছিল, আর ঘরটা পুরো অন্ধকার। তো বললো যে এই যে এখানে একটা বাল্ব আছে, আপনি একটু যদি এটা কাইন্ডলি লাগিয়ে দেন। তারপরে কাকু ঘরের মধ্যে সেই ওই বাল্বটা ওটা নিল, কাকিমা মানে উনি ওই মহিলাটা তাকে ওই বাল্বটা দিল, দিয়ে বললো যে আপনি তাহলে একটু লাগিয়ে জায়গাটা দেখিয়ে দিল, যেখানে একটু আমি তো পারছি না, একটা মোড়া আগিয়ে দিল। এবার কাকু সেই মোড়া নিয়ে মোড়ায় উঠে যখন বাল্বটা লাগাতে যাচ্ছে, তখন একটা অদ্ভুত রকমের ফিলিংস কাকুর মধ্যে আসলো। কাকুর মনে হলো যে তাকে ঘিরে যেন অসংখ্য মানুষজন দাঁড়িয়ে আছে ওই ঘরের মধ্যে, এবং ঘরটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার। কিন্তু যখন আমি বলছিলাম যে উনি দেখেছেন একজনকেই দেখেছে, একজনই ওনাকে ডাকলো, কথাকেও একজনের সাথে হয়েছে। ইভেন কাকু যখন ঘরে ওই টর্চের আলোটা ফেলে চারিদিকে দেখে, সেখানেও তো কেউ ছিল না, সেখানেও ওই একজনের সাথেই কথা হলো। তারপরেও যখন ওই মোড়ার উপরে দাঁড়িয়ে এই বাল্বটা লাগাতে যাচ্ছে, তখনই কিন্তু কাকু মনে হলো যে চারিদিক থেকে যেন কাকুকে সমস্ত কেউ ঘিরে ধরেছে, এবং এই হঠাৎ করেই কাকুর অসাবধানতাবশত হাতের থেকে বাল্বটা পড়ে গেল, লাগাতে পারলো না। এই কোনো একটা ভয় হয়তো তার মনে কাজ করলো, এবং সাথে সাথে হাতটা পড়ে গেল, এবং কাকু মোড়াটা পিছলে হঠাৎ করে পড়ে গেল। পড়ে যাওয়াতে টর্চের আলোটা একটু কাত হয়ে হাতের থেকে যেভাবে পড়ে আর কি, জেনারেলি একটু এইভাবে কাত হয়ে পড়লো। এবং সেই মুহূর্তে কাকু রিয়েলাইজ করলো যে
পড়ার সাথে সাথেই মনে হলো তার বুকের উপরে যেন ওই মহিলাটা চেপে বসেছে, এবং মহিলার মুখটা একটু কেন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। সরি, হ্যাঁ, অন্যরকম ইন দ্য সেন্স যে আমরা যেগুলো ভয়ের সিনেমাগুলোতে যেরকম দেখে থাকি, যে ধরনের ঘটনাগুলো যে যেরকম হয়ে যায়, ট্রান্সফরমেশন যেটা হয়ে যায় একটা সাধারণ মহিলা থেকে একটা ভুতুরে ছবি, তো ঠিক ওরকমই হয়তো ফিল করলো, যেটা কাকু হয়তো মানে নিজে আমাকে যখন বলছিল ঘটনাটা, সেটা ব্যক্ত করার সময়ও কিছুটা আতঙ্কিত মনে হলো। তো বললো যে হঠাৎ করে আমি দেখলাম যে বুকের উপরে কেউ যেন উঠে মানে আমাকে কিছু একটা করার চেষ্টা করছে। সেই মুহূর্তে আমার হয়তো আমি আর কিছু আমার আর কোনো সেন্স থাকলো না। আমি একটা খুব আমার এতটুকু মনে আছে যে আমি একটা খুব জোরে চিৎকার করলাম, চিৎকার করার পরে আমার কোনো সেন্স নেই। এবার বেশ কিছুক্ষণ পরে, বেশ কিছুটা টাইম পরে যখন কাকুর সেন্স ফেরে, তখন বেশ ডাকাডাকির আওয়াজ শুনতে পাচ্ছে, কেউ যেন ওনাকে ডাকছে। তা এবার সবাই মিলে মনে হলো কী ব্যাপার, এই আওয়াজটা কোথার থেকে আসছে। এবার কাকুর হাতের টর্চটা পাশেই ওখানে ছিল, হঠাৎ করে দেখলো যে আরে টর্চটা তো এখানেই, দিয়ে দেখছে ঘরের মধ্যে তো কেউ নেই। আমি ঘরের মধ্যে, কই আমার আশেপাশে সবাই ডাকছে, কোথায় যথারীতি খুঁজছে, যে মানে আমাদের আশেপাশে কেউ ডাকলে আমরা যেরকম ছট করে, তো কিন্তু দেখছে যে না, আমি তো আমার আশেপাশে কেউ নেই। তখন একটু ভালো করে আওয়াজটা শুনে বুঝলো যে আমি তো মনে হলো যে আমি তো মনে হচ্ছে একটা ঘরের মধ্যে, আর আমাকে কেউ ঘরের বাইরে থেকে ডাকছে। এবার কৌতূহলবশত কাকু তাড়াতাড়ি করে উঠে পড়লো, উঠে পড়ে দেখে আরে দরজাটা খুলতে যাচ্ছে, দেখে দরজা তো খুলছে না, দরজা তো বাইরে থেকে লক করা। এবার ও ভিতর থেকে আরেকটু আওয়াজ দিতে শুরু করলো যে হ্যাঁ আমি আছি ভিতরে, বাইরে যারা ডাকছে যে আপনি ভিতরে কি করছেন। এবার বললো যে না আমি ভিতরে চলে আসছি, আমাকে আগে দরজাটা খুলে বের করুন। তারপরে সবাই মিলে ওই কোনো রকমে সেই তালাটা ভাঙলো, ভেঙে টেঙে ওনাকে বের করলো। তারপরে ওরা কাকু যথারীতি এই ঘটনাটা বলল যে এরকম একটা ঘটনা, বললো আপনি ভিতরে কি করে গেলেন, এটা তো তালা মারা ছিল। বললো না আমাকে এরকমভাবে ডেকেছে। না, আমরা তো আপনার চিৎকারটা শুনে এখানে আসলাম, এবং এসে আমরা প্রথমত খোঁজাখুঁজি করছিলাম যে কোথায়। তারপরে আপনার যে টর্চটা ছিল, সেই অন্ধকারের ঘরের থেকে টর্চ আলোটা কোনোভাবে দরজার ফাঁকা দিয়ে বাইরে এসে গেছে, যেটাকে ফলো করে আমরা এখানে পৌঁছতে পারলাম, এবং বুঝতে পারলাম যে আপনি মনে হয় আমার এই ঘরের ভেতরেই আছেন। সেজন্য আমরা এসে আপনাকে এখান থেকে ডাকাডাকি করছি। যে জানালাটা দিয়ে ডেকেছিল ভদ্রমহিলা, সেটাও আর খোলা নেই, সেটাও যথারীতি বন্ধই আছে। হ্যাঁ, তো এরকম একটা অভিজ্ঞতা আমিও শুনিনি, কাকুর কাছ থেকে প্রথম এই ধরনের একটা ঘটনা শুনলাম। শুনে যাই হোক একটা শিহরণ তো জাগেই মনের মধ্যে। অফকোর্স, মানে এরকম হলে মানে যে কোনো লোকের ওরকম একটা আই ডোন্ট নো হাউ টু রিয়াক্ট। মানে আমিও স্বাভাবিকভাবেই সেই সময় কোনো এই ধরনের রিয়াকশান দিতে পারিনি, মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেছিলাম। মানে তারপরে কি উনি কি আবার ট্রমাটাইজ ছিলেন? বা একটু কিছুদিন সেই ইয়েটা কাটতে সময় লেগেছিল, এবং ইমিডিয়েট সেই বাড়িটা চেঞ্জ করে অন্যত্র একটু ভাড়া নেয়, যেখান থেকে কাকুর অফিসের ডিস্টেন্সটা অনেকটাই বেড়ে যায়। তাহলেও কাকু বলছিল যে না, আমি যখন এইখানে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছি, আমি এই এলাকাতে অন্তত আর থাকবো না। মানে এটার সাথে ওনার ওই তুমি যে বললে আশ্রম পাড়ার বাড়ির পাশে একটা ঝামেলা মতো শুনেছ, হ্যাঁ, এটার সাথে এটার কি যোগ? ওটাই হচ্ছে কারণটা, যে তারপরের থেকে আর মানে অন্ধকারে থাকতে কাকু ভীষণ ভয় পেত। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক। এই জন্য মানে যে ঘটনাটা বলেছে, এবং মানে তারপরে যথারীতি ওই অন্ধকারের ব্যাপারটা কাকুর মধ্যে একটা ভয়ের সন্ত্রাস তৈরি করেছে, এবং সেই জন্য সে রাতই হোক দিনই হোক, এবং সেজন্য কাকু নাকি শুনলাম যে ওই আমাদের ওই পাশের ওই বাড়িওয়ালার সাথেও নাকি আলোচনা করেছে যে যদি এক্সট্রা কিছু টাকা দিতে হয় এর পারপাসে আপনাকে আমি এটাকে প্রোভাইড করবো, বাট আমি কিন্তু এটাকে জানিয়ে আলো নেভাতে পারবো না আমি। অ্যাবসলিউটলি। তবে এই দেবাশিস, তোমার এই গল্পটা শুনতে শুনতে হঠাৎ করে আমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী গল্পটার সঙ্গে কোথাও যেন একটা মিল আছে। সুরনাথ বাবু কে ডেকেছিল এরকম ভাবেই কামিনী।
এক্স্যাক্টলি। তো অনেকটা ওরকমই, মানে একটা সুন্দর দেখতে মহিলার ফাঁদে পড়ে গিয়ে একটা সাংঘাতিক ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়া। তবে সেক্ষেত্রে সুরনাথ বাবু প্রাণটা ছিল না, তা উনি ভীষণ সেই বিষয়ে কিছু হয়নি। আমরা হয়তো গল্পের মধ্যে এরকম অনেক ধরনের ঘটনাগুলোই পড়েছি, কিন্তু যখন একটা খুব পরিচিত কারোর কাছ থেকে এই ধরনের এই অভিজ্ঞতাগুলো পাওয়া যায়, তখন হয়তো আমরা এটার যে গভীরতাটা সেটা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারি। অ্যাবসলিউটলি। তার কারণ হলো যখন আমরা কোনো গল্পে বা কোনো ফিকশনে জিনিসগুলো পড়ছি, আর হঠাৎ করে সাপোজ মানে জাস্ট এক্সাম্পল যে ও আমাকে এসে বলো জানো যে এই ধরনের জিনিস হলো, একদমই তাই, মানে সেটা একটা মানে আমার তো মানে ওটার ডাইনামিক্সগুলোই আলাদা। আমার কাছের মানুষ যখন বলছে তখন একটা অন্যরকম। একদমই তাই। দেবাশিস, থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে এই এক্সপিয়ার্স বা আমাদের স্টুডিওতে এসে তোমার এই শোনা মানে ওনার সঙ্গে ঘটে যাওয়া এবং একটা শোনা অভিজ্ঞতা তুমি শেয়ার করলে, এবং আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং, থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স আর একটা ঘটনা। আই গেস আপনাদেরও জিনিসটা এতটাই ইন্ট্রিগ করেছে, আমাদের তো প্রচণ্ডভাবে ইন্ট্রিগ করলো ঘটনাটা। হোয়াট ডু ইউ সে অরুণিমা? সাংঘাতিক, মানে আমাকে একজন ডেকে নিয়ে যাচ্ছে, আমার যখন জ্ঞান ফিরছে তখন আমি দেখছি সেখানে কেউ নেই এবং আমি বন্ধ করে আটকে পড়ে আছি। সাংঘাতিক। সো হ্যাভিং সেড দ্যাট, সময়টা বড় অল্প, সুতরাং আমাদের এই এপিসোডটা আমরা এখানেই কনক্লুড করব। তবে কনক্লুশনে যাওয়ার আগে একটা ম্যান্ডেটরি জিনিস আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা একটা এফার্ট নিয়ে, আই নো এটা হয়তো একটুখানি মানে বাড়িয়ে বলে ফেললাম, কিন্তু একটা এফার্ট আমরা দিচ্ছি আপনাদের সামনে নতুন নতুন এক্সপিরিয়েন্স, অথেন্টিসিটি মেনটেন করে, যাদের সঙ্গে ঘটে যাওয়া গল্প, এটা কোনো বইয়ের থেকে তোলা কোনো গল্প না বা কারো স্বরচিত গল্প না, এগুলো হচ্ছে একদম পার্সোনাল অভিজ্ঞতা, সেগুলোকে নিয়ে আপনাদের সামনে আসছি। এবং প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম। সুতরাং থ্যাংক ইউ সো মাচ টু অল আওয়ার ভিউয়ার্স। Thanks once again, Debashish. Hope you have a great life ahead. And thanks to all of your team যে আমাকে এরকম এসে এরকম একটা ঘটনা বলার সুযোগ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন, আগামী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ চোখ রাখুন আমাদের এই সিরিজে, যার নাম এক্সপিয়ার, দি আনক্যানি পডকাস্ট।